সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন সৈয়দ মোনার হোসেন। আপনাকে স্বাগত সময় সংলাপে। আজকে নদী পথের সেবা নিয়ে যদি কথা বলতে চাই, সেই জায়গা থেকে বলা যে আমাদের নদী পথে আমরা দেখছি যে খুব বিলাসবহুল অনেক লঞ্চ স্টিমার আসছে, এবং সেই জায়গা থেকে আসলে এই যে বিলাসবহুল আমরা দেখছি যে অনেক স্টিমার বা লঞ্চ আসছে, সেই জায়গা থেকে সার্বিকভাবে কি আমাদের সেবার মান কতটা বেড়েছে? মেইন যে প্যাসেঞ্জার করিডোর আছে আপনার ঢাকা বরিশাল অথবা ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী বিভিন্ন জেলা সদর, তো সেখানে 60-এর দশকে 70-এর দশকে 80-র দশকে যেভাবে আর কি আপনার এই যাত্রীবাহী নৌযানগুলির যেভাবে বিবর্তন ঘটেছে এবং আজকে যেখানে অবস্থায় এসে দাঁড়িয়েছে এটা অত্যন্ত সন্তোষজনক। কিন্তু এই সন্তোষজনকের সংখ্যা কত? আপনার সুন্দরবন অথবা সুরভি অথবা আপনার কীর্তনখোলা কিংবা গ্রিন লাইন কিংবা পারাবাত এই সমস্ত লঞ্চগুলিকে আমরা যদি লেটেস্ট জেনারেশনের সর্বাধুনিক সুবিধা সম্বলিত যাত্রীদের সুবিধা সম্বলিত লঞ্চ হিসেবে গণ্য করি, তবে তাদের পুঞ্জীভূত অর্থাৎ তাদের যে আপনার দৈনিক যাত্রী পরিবহনের ক্ষমতা হচ্ছে এদের সব মিলিয়ে আপনার 7 থেকে 8 হাজারের মতো হবে উভয় দিক থেকে, উভয় প্রান্ত থেকে, ঢাকা প্রান্ত থেকে এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু আমাদের দেশে কিন্তু দৈনিক নৌপথে যাত্রী পরিবহনের সংখ্যা একটা তথ্য অনুযায়ী যে প্রায় 5 লক্ষ। তো এই 10,000 অথবা 10,000-এর বাইরে আর 5 লক্ষের অবস্থা কি? 5 লক্ষের অবস্থা কিন্তু সেই প্রিমিটিভ আমলে যেরকম ছিল এখনো কিন্তু সেরকম আছে, সেখানে কিন্তু পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে ঢাকা থেকে হয়তো একটা রুটে দুটা রুটে, ঢাকা থেকে অর্থাৎ বাণিজ্যিকভাবে যে সমস্ত রুটগুলি আপনার অত্যন্ত আকর্ষণীয় সেই সমস্ত রুটে, এবং সেগুলি কিন্তু বেসরকারি খাতের লঞ্চগুলির আভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতার মধ্যে হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা সুস্থ এবং এই সুস্থতার কারণে কিন্তু লঞ্চের সুবিধা বৃদ্ধি পেয়েছে এবং যাত্রীদের সুবিধা বৃদ্ধি পেয়েছে। কিন্তু অর্থাৎ যে সমস্ত যাত্রীরা সুবিধা ক্রয় করতে চায়, তো সুতরাং সুবিধা ক্রয় করতে চায় অবশ্যই উচ্চ শ্রেণীর যাত্রীরা, কিন্তু যে সমস্ত যাত্রীরা কেবলমাত্র তার ব্যক্তিগত নিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ফেলে ট্রান্সফার চায়, ঢাকা থেকে বরিশাল যেতে চায়, সে অ্যাকচুয়ালি তার ব্যক্তিগত নিরাপত্তা ব্যক্তিগত আয়াসকে পরোয়া করে না, তার কিন্তু কোনো উন্নত হয়নি। আর আপনি এখন যদি আজকেও যদি লঞ্চগুলিতে যান, একেবারে বিলাসবহুল লঞ্চগুলিতেও যান, যখন ছেড়ে যাচ্ছে অথবা ছেড়ে যাবে অথবা চলাচল করছে, সেখানে যদি দেখেন যে কেবিন প্যাসেঞ্জারদের এক রকমের অবস্থা, আর যারা ডেকে যাচ্ছে তাদের কিন্তু আর এক রকমের অবস্থা। সুতরাং পার্থক্যটা কিন্তু অর্থাৎ ধনী এবং গরিবের মাধ্যমে বৈষম্য কিন্তু রয়েই গেছে। অধিকাংশ যাত্রীরাই কিন্তু তার নিরাপত্তার ব্যাপারে একেবারেই সচেতন না এবং উদ্বিগ্নও না, সে যে কোনো ভাবে যেতে চায়, যে কোনো ইভেন নিজের আপনার তার মূলের তার মানে তার গৃহের প্রতি, তার বাড়ির প্রতি, তার জন্মস্থানের প্রতি তার আকর্ষণটা এত তীব্র যে সে নিজের জীবনকে ঝুঁকি রেখেও কিন্তু সেখানে যাবে, এবং সেভাবেই হয়। তখন কিন্তু আপনার বসার জায়গাও তো থাকে না, দাঁড়িয়েও যেতে হয় অনেক সময়। অথবা আপনার মানে আমার অভিজ্ঞতা আছে যে বিভিন্ন সব না মানে কিছু কিছু লঞ্চের মালিক সে সময় যেখানে মালামাল পরিবহনের জায়গা অথবা যেখানে যাত্রী পরিবহনের উপরে একেবারে আপনার রেগুলেটরি একটা রেস্ট্রিকশন আছে, সেখানেও কিন্তু যাত্রী পরিবহন করে যে ছাদে তো যাই, যদিও প্রত্যেকবার বলা হয় যে ছাদে যাত্রী পরিবহন করা হবে না, কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের দেশে কোনো ঈদুল ফিতর অথবা ঈদুল হাজের উৎসব আপনার পার করতে পারিনি আমরা যাত্রীদেরকে ছাদে না তুলে একেবারে সম্পূর্ণভাবে ইয়ে করতে। এটা কিন্তু এখন পর্যন্ত সম্ভব হয়নি। রাষ্ট্রীয় যে স্টিমার আছে সেখানেও তো একই অবস্থা। আমার মনে হয় যে আপনার টোটাল যে পরিবহন চাহিদা, সেই পরিবহন চাহিদার 0.01%ও কিন্তু এখন পূরণ করতে পারছে না, কারণ তার নতুন কোনো সংযোজন হয়নি। পুরাতন যে স্টিমারগুলি আছে সেগুলিকে আপনার স্ক্র্যাপ করা হয়েছে অথবা অন্যভাবে সড়ক পথে কিন্তু সরকারি পরিবহন নামছে বিআরটিসির মাধ্যমে। হ্যাঁ, অনেক মানে কয়েক বছর পর পরই বিশাল বহর নামছে, 50, 60, 100 এরকম নামছে, কিন্তু নৌপথে কেন নামানো হচ্ছে না? নৌপথে কিন্তু নামছে। আপনার নৌপথে আপনার যদি দেখেন যাত্রীবাহী লঞ্চের সংখ্যা যদি ভাবে তুলনামূলকভাবে সড়ক পথের চেয়ে যাত্রীবাহী লঞ্চের সংখ্যা কিন্তু আপনার নৌপথে বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু তার পরিবহন ক্ষমতা
অর্থাৎ একটা লঞ্চ যখন আছে তখন আরেকটা লঞ্চ আসলো, সেই অথবা সেই লঞ্চটাকে আপনার নতুন করে তার কিন্তু আয়তন অবয়ব সেটা সমস্ত বেসরকারি কিন্তু হ্যাঁ বেসরকারি আমি সরকারি খাতের কথা সরকারি বলছি। খাতে অ্যাকচুয়ালি নৌ পরিবহনের যাত্রী পরিবহনের দিক থেকে সরকারি খাত নাই, এবং সার্বিকভাবে আপনার যে দেশে যে বাণিজ্যিক পরিবহন আছে অভ্যন্তরীণ নৌপথে, সেই অভ্যন্তরীণ নৌপথে বাণিজ্যিক পরিবহনে কিন্তু সরকারি খাতের একেবারে কোনো অবদানই অংশগ্রহণই নাই। কেবলমাত্র আপনার সড়ক পথের মধ্যে যে সমস্ত নৌপথের যে প্রতিবন্ধকতা আছে সেখানে ফেরি সার্ভিস দিয়ে বিআইডব্লিউটিসি কিন্তু এই সার্ভিসটা দিচ্ছে। এখানে সরকারি বিনিয়োগ থাকা দরকার। অবশ্যই যে সরকার যদি সার্বিকভাবে অভ্যন্তরীণ নৌ পরিবহন ব্যবস্থাকে উন্নতি করতে চায়, তবে সেক্ষেত্রে যে সমস্ত এলাকার লোকজন এই সেবার সমপরিমাণ মূল্য দিতে পারবে না আপনার ভাড়া হিসেবে অন্যভাবে, সেখানে কিন্তু সরকারি খাত কেন। আপনি মনে করেন যে কোস্টাল এরিয়াতে উপকূলীয় এলাকায় নৌ পরিবহন ব্যবস্থা একেবারে সম্পূর্ণভাবেই কিন্তু আপনার একেবারে ঝুঁকিতে পরিপূর্ণ, এবং এটা আইন দ্বারা নিয়ন্ত্রিত না, আইন দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তো সেখানে যদি বিআইডব্লিউটিসিকে এনগেজ করা হয় সাবসিডি দিয়ে, তবে সেক্ষেত্রে আপনার সেখানে পরিবহন সুবিধাটা বৃদ্ধি পাবে, এবং সেই যদি সাবসিডিটা দেওয়া হয় সেই সাবসিডিটাকে সাবসিডি হিসেবে না দিয়ে গিয়ে এটা ওই এলাকার কিন্তু আপনার কৃষিতে, ওই এলাকার অর্থনীতিতে কিন্তু একটা ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা মানে যাত্রী পরিবহনের ক্ষেত্রে লঞ্চ স্টিমারের ক্ষেত্রে আপনি বলছেন যে একদম মানে নাই বললেই চলে, একদম মানে ওই মানে অঙ্কের সংখ্যাটা বলাটাও খুব মুশকিল না, পরিসংখ্যানগতভাবে বিআইডব্লিউটিসির যাত্রী সেবার যে অংশ যতটুকু শেয়ার করে তাতে এখানে নাই বলা এটাই, কিন্তু বিআইডব্লিউটিসির সরকারি খাতের কিন্তু যাত্রী সেবা প্রদানের একটা বিরাট ঐতিহ্য আছে। এখন বিআইডব্লিউটিসির যাত্রী সেবার মান কিন্তু সরকার যদি অভ্যন্তরীণ নৌ পরিবহন ব্যবস্থাকে আরো উন্নতি করতে চায়, আরো বিকশিত করতে চায়, তাহলে কিন্তু বিআইডব্লিউটিসির দিকে নজর দিতে হবে, এবং বিআইডব্লিউটিসিকে অধিকতর যাত্রী সেবা প্রদান করার যে সক্ষমতা, সেই সক্ষমতাগুলি কারিগরি সক্ষমতা অথবা প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সেই সক্ষমতাগুলি কিন্তু বৃদ্ধি করতে হবে দুটো কারণে। একটা কারণ হচ্ছে এই যে এলাকার লোকজনের অ্যাকচুয়ালি ভাড়া পরিশোধের ক্ষমতা নেই। 2 নম্বর হচ্ছে বেসরকারি খাত এটা যেভাবে বিকশিত হয়েছে, সেই বেসরকারি খাতকে আরো বিকশিত করার, তার সেবার মান আরো বিকশিত করার জন্য পাশাপাশি যদি একটা সরকারি খাত থাকে, এবং সরকারি খাত তো যদি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়, তাহলে বেসরকারি খাত কিন্তু আপনার বিভিন্ন কারণে তার সেবার মান কিন্তু আরো বৃদ্ধি করতে পারবে, বিশেষ করে নিরাপত্তার দিকটা। আমরা সরকারি খাতে দেখি নিরাপত্তাটা কিন্তু 1 নম্বর, এবং সেফটিটাকে অত্যন্ত বিবেচনার মধ্যে দেয়, কিন্তু বেসরকারি খাত সেফটিটাকে প্রধান বিবেচনার মধ্যে আনে না। তো প্রধান বিবেচনার মধ্যে কিন্তু আনা দরকার। সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের বেসরকারি খাতের পাশে একটা শক্তিশালী, মোটামুটি একটা শক্তিশালী সরকারি খাত থাকে, তাহলে আমার মনে হয় বেসরকারি খাতের নৌযানগুলির নিরাপত্তাও কিন্তু বৃদ্ধি পাবে। আপনি ফেরির সেবার কথা বলছিলেন যে ফেরি দিয়ে যাত্রী পারাপারের একটা সেখানে একটা ভূমিকা থাকে, সেই জায়গাতে আসলে কতটুকু সেবা পাচ্ছেন আমাদের যাত্রীরা? অ্যাকচুয়ালি বিআইডব্লিউটিসি এখন 100% কনসেন্ট্রেট করেছে আপনার কিন্তু এই ফেরি সার্ভিসের মধ্যে। আর আপনার অন্যান্য যে তার মাল পরিবহনের যাত্রী পরিবহন তো একদমই নাই, আর মাল পরিবহনের ব্যাপারটাকে কিন্তু তারা অলরেডি এটা কিন্তু আপনার বেসরকারি খাতের কাছে ছেড়ে দিয়েছে। তাদের জাহাজ নিয়ে বেসরকারি খাতের মালিকরাই সেগুলি পরিচালনা করছে। এখন যে অবস্থাতে আছে সেই অবস্থায় কেবলমাত্র যে আপনার এই সড়ক পথের মধ্যে যে নৌপথ আছে সেই নৌপথের মধ্যে ফেরি সার্ভিস পরিচালনার জন্য বিআইডব্লিউটিসি এখন 100% নিয়োজিত আছে, এবং এটাকে বিআইডব্লিউটিসি কিন্তু এটা একটা কোঅর্ডিনেট। আমরা যদি টোটাল ফেরি সার্ভিসটাকে বিবেচনা করি তাহলে একটা কোঅর্ডিনেট সার্ভিস তো বিআইডব্লিউটিসি কেবল ফেরিটা পরিচালনা করে, কিন্তু আপনার ফেরিতে ঘাটটাকে আপনার বিভিন্ন ধরনের প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে সেটাকে চালু রাখা, নৌপথের নাব্যতাটা চালিয়ে রাখা, এগুলি বিআইডব্লিউটি এর দায়িত্ব। এবং বিআইডব্লিউটি কিন্তু সে কারণে বিআইডব্লিউটিসি অথবা আপনার সড়ক ও জনপথ বিভাগ, এটা বিআইডব্লিউটিসি ম্যান্ডেটেড রেসপন্সিবিলিটি না, তবুও করতে হচ্ছে সরকারি নির্দেশে। কিন্তু সেটা কিন্তু সামগ্রিকভাবে মানে প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি কালক্রমে যেভাবে আপনি বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। এখন আপনি দেখছেন যে উজান থেকে আসা পানির প্রচন্ড তোরে আপনার দৌলতদিয়া ঘাটগুলি ভেসে গেছে। আপনার এদিকে আপনার মাওয়া আর উল্টো প্রান্তে শরীয়তপুর অথবা মাদারীপুর প্রান্তে নদী ভাঙ্গন দেখা দিয়েছে, এই একটা সমস্যা।
এই সমস্যাটা পার করে আবার দেখবেন যে যখন এই সমস্যাটা পার হয়ে যাচ্ছে, এই যে ফারাক্কার ভেতর থেকে যে পানিটা প্রবাহিত হয়ে আসছে, তার মধ্যে তো পানির সঙ্গে আরো একটা জিনিস পরিবহন করছে, সেটা হচ্ছে পলি। এই পলিটা কিন্তু থেকে যাবে এবং এই পলিটা কিন্তু আগামী অক্টোবর নভেম্বর মাসে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে যাবে নাব্যতার। সুতরাং এই ধরনের চ্যালেঞ্জগুলির মোকাবেলার মধ্য থেকেই কিন্তু আপনাকে এই ফেরি সার্ভিসটা পরিচালনা করতে সেটা তো এই যে হচ্ছে। আপনি বললেন যে একটা সমন্বয় ব্যাপার, কিন্তু একদম ফেরি, আমি তো ওই যে ঘাট রক্ষার দায়িত্ব বিআরডব্লিউটি এর, ফেরি যেখানে আছে শুধু ফেরি, ভাসমান ফেরি, সেই ফেরিতে যখন একজন যাত্রী উঠছেন, তিনি বাসে করে উঠতে পারেন, প্রাইভেট গাড়িতে করে উঠতে পারেন, আবার এমনিতেও অনেকে উঠেন। উঠার পরের যে সেবাটা, সেরকম কোনো সেবা ফেরিতে নাই এবং সেরকম ভাবে থাকারও কথা না, কারণ এগুলি ভেহিকুলার ফেরি সার্ভিস সেভাবেই তৈরি করা আছে এবং ধারণা করানো হয়েছে যে অধিকাংশ যাত্রী তার নিজ নিজ যানবাহনের মধ্যে থাকবে। সাধারণ কিছু সুযোগ সুবিধা থাকবে এবং অল্প সময় 1.5 ঘন্টা 2 ঘন্টা অথবা আপনার অন্যদিকে আধা ঘন্টা, সেই আধা ঘন্টার জন্য যে সমস্ত সুবিধার দরকার, আপনার টয়লেট সুবিধা অথবা 1 কাপ চা খাওয়ার সুবিধা, কিছু খাবার নেওয়ার সুবিধা, এই সমস্ত মার্জিনাল কিছু সুবিধা কিন্তু সেখানে আছে। এবং সেখানে টয়লেটগুলি অবশ্যই আপনি জানেন তো নিশ্চয়ই যে সেগুলি আসলে এত চাপের মধ্যে সেগুলি আপনার ঠিকভাবে মেনটেনও করা হয় না এবং ঠিকভাবে ঠিক রকম ব্যবহার উপযোগীও থাকে না। এই সমস্ত সমস্যাগুলি নিয়েই চলাচল করছে এবং যতদিন পর্যন্ত থাকবে এটা কিন্তু একটা বিরাট, আমরা যদি মনে করি যে বিরাট পরিবর্তন হবে, সেই বিরাট পরিবর্তন হওয়ার কিন্তু কোনো স্কোপ নাই এবং সেটা কখনো হবেও না। এবং যতদিন পর্যন্ত এই ফেরি সার্ভিস থাকবে এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেই চলবে এবং এটাকে আমাদেরকে মেনে নিতে হবে। যতদিন পর্যন্ত পদ্মা সেতু নির্মাণ না হবে ততদিন পর্যন্ত আপনাকে এই স্ট্রাগলিং অবস্থার মধ্যে থেকেই ফেরি সার্ভিস পরিচালনা করবে। একটা ফেরি মানে অন্য প্রান্ত থেকে যাত্রী যাবে এবং সে আসবে। আপনি এই পাশের লোকজন আমি কিছুদিন আগে বাঞ্ছারামপুরে গিয়েছিলাম এখান থেকে নারায়ণগঞ্জ থেকে, এবং সেই একই অবস্থা, 2,500 একটা ফেরি সেখানে চলাচল করছে কিন্তু অন্য ফেরিগুলি দাঁড়িয়ে আছে সচল অবস্থায়। কারণ যে এই লিজ নিয়েছে তার অপারেশনাল কস্ট কমেছে, সে মুনাফা বৃদ্ধি করছে, কিন্তু হাজার হাজার যাত্রীর কর্মঘণ্টা আপনি চিন্তা করেন কত, যদি 10,000 হয় তাহলে আপনার 10,000 কর্মঘণ্টা কিন্তু সে অপচয় করছে। যদি এই যে 2 ফেরিঘাটের কথা বললেন, মাওয়া এবং দরদে, সেখানেও যে নদী পারাপারের ছোট ছোট লঞ্চ আছে। আপনি উপকূলীয় অঞ্চলের কথা বলছিলেন, বরগুনা, পাথরঘাট আর ওই দিকটা, বরিশালের ছোট ছোট যে জায়গাগুলি আছে, শরণখোলার দিকে, বিভিন্ন দিকে আমাদের আপনার ওই যে 2,500 দিকে, নরসিংদী থেকে কিছু ছোট লঞ্চ যায়, বিভিন্ন দিকে মুন্সিগঞ্জ, এই ছোট লঞ্চগুলো যে চলাচল করছে, সেগুলো তো অনেকগুলি মান নেই, যথাযথ মান নেই, ঝুঁকি নিয়ে। আমি প্রথমে আপনাকে বলেছিলাম দৈনিক আপনার 5 লক্ষের মতো মানুষ কিন্তু আপনার নৌপথে পরিবহন, এবং এই সংখ্যাটা আরো বেশি হতে পারে, কারণ এটা একটা মানে একটা গেস্টিমেট, এটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি কোনো সার্ভে করে বের করা না। এর মধ্যে শতকরা 40% পরিবহন হয় আপনার আইনের আওতায়, আর 60% পরিবর্তন হয় আইনগত কোনো কাঠামোর বাইরে, এবং সেগুলিকে আমরা কিন্তু যে বলি ট্রলার অথবা অন্য মানে আপনার বিভিন্ন ধরনের স্পিড বোট, অন্যান্য ম্যাক্সিমামই আপনার এই মানে আপনার ইঞ্জিন চালিত আপনার নৌকা, মানে আপনার নৌকাগুলি এখন অবশ্য ম্যাক্সিমামই নৌকা আবার স্টিল হালের তৈরি, কাঠের ইয়ের মধ্যে বাদ দিয়ে এখন স্টিল হালও চলে এসছে, কিন্তু এখন পর্যন্ত সেটা কিন্তু কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে সেগুলিকে আনা হয় নাই, সেগুলির নির্মাণ, সেগুলির চলাচল, সেগুলি আনা হয় নাই। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের যে অভ্যন্তরীণ নৌ নেটওয়ার্ক আছে বিআইডব্লিউটি এর মানে আপনার অনুসারে, এই নৌ নেটওয়ার্কের পাশে কিন্তু আপনার প্রায় 1,200টা স্টেশন আছে। 1,200টা স্টেশন, 1,200টা স্টেশনের মধ্যে আজ পর্যন্ত মাত্র 400টা স্টেশনকে কিন্তু আপনার ল্যান্ডিং সুবিধা, পন্টুন এবং জেটি এই সমস্ত দিয়ে ল্যান্ডিং সুবিধা দেয়। 800 স্টেশনে কিন্তু এখন পর্যন্ত কোনো ল্যান্ডিং সুবিধা দেওয়া হয়নি। সেখানে আপনার যাত্রী যে ওঠানামা করে লঞ্চ থেকে, ওঠানামা করে কিন্তু প্রাকৃতিক যে সুবিধা আছে সেই সুবিধার মধ্যে, এবং এর ফলে অনেকে কিন্তু পানিতে নেমে, কাদার মধ্যে নেমে কিন্তু লঞ্চে উঠতে হয়। যেখানে আপনার বিদ্যমান সুবিধা দিয়ে আছে, বন্দর আছে, ঢাকা সদরঘাটের কথাই বলেন, সেখানে কিন্তু আপনার এখন পর্যন্ত আপনার এই আমরা আইনগতভাবে যারা শারীরিকভাবে সক্ষম না
তাদের জন্য সুবিধার কথা থাকা দরকার, মহিলাদের সুবিধা থাকা দরকার, বৃদ্ধ এবং শিশুদের সুবিধা থাকা দরকার। সেই নিরাপত্তাটাকে কিন্তু ন্যূনতম নিরাপত্তাটা কিন্তু এখানে এই বড় বড় স্টেশনগুলিতেই নাই। প্রান্তিক স্থানগুলির অবস্থাটা আপনি চিন্তাই করতে পারেন যে সেখানে মানে এদের অবস্থাটা কি হয়। এছাড়া আপনি যে আমি যেটাকে ইনফর্মাল বলি, সেই ইনফর্মাল দেখেন সেখানেও কিন্তু মহিলাদের কোনো অধিকার নাই। আমাদের গ্রামীণ, আপনি যদি হাওর এলাকায় যান অথবা দক্ষিণাঞ্চলে যান, যেখানে মানুষের মানে আপনার এই বর্ষা মৌসুমে পরিবহনের জন্য একমাত্র এই ট্রলারের উপরে নির্ভর করতে হয়, সেখানে কিন্তু মহিলাদেরকে আলাদা কোনো তার যে একটা প্রয়োজন, আলাদা একটা প্রয়োজন, সেই প্রয়োজনটা কিন্তু একেবারেই পূরণ করা হয় না এবং সরকার এখন পর্যন্ত কোনো অবকাঠামো দিতে পারে নাই এবং সেইগুলির চলাচল নিয়ন্ত্রণ করার মতো অথবা পর্যবেক্ষণ করার মতো সক্ষমতাও কিন্তু সরকার। সমুদ্র পরিবহন অধিদপ্তরের কি কাজ? সমুদ্র অধিদপ্তরের কাজ হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এই লঞ্চের সার্ভে দেওয়া, রেজিস্ট্রেশন দেওয়া এবং নৌ নিরাপত্তার বিষয়টা কিন্তু নিশ্চিত করা। বিআইডব্লিউটির কাজ হচ্ছে নৌ পরিবহনের সুবিধা দিয়ে অবকাঠামো নির্মাণ করা এবং সমুদ্র পরিবহনের অধিদপ্তরের কাজ হচ্ছে সেই নৌ নিরাপত্তার বিষয়গুলিকে নিশ্চিত করা, তার নৌযানের নির্মাণ, নৌযানের চলাচল, নৌযানের আপনার অন্যান্য যে নিরাপত্তার বিষয়গুলি আছে সেইগুলিকে নিশ্চিত করা। তারা কতটা সক্রিয় আর কি সেই বিষয়টা তো আপনি দৈনন্দিন ইয়েতে দেখতে পারেন যে এখন পর্যন্ত কিন্তু সমুদ্র পরিবহনের অধিদপ্তরের আওতায় এরকম কোন স্ট্রং ইন্সপেক্টরেট তৈরি হয় না ইন্ডিপেন্ডেন্ট যারা এইগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে, সে ধরনের কিন্তু নাই। যে ইন্সপেক্টরেট আছে, যে কয়জন ইন্সপেক্টর আছে, এখন সম্ভবত 8 জন ইন্সপেক্টর আছে সারা দেশব্যাপী। তো আপনি মনে করেন যে 6000 কিলোমিটার ব্যাপী যদি আমরা নৌ নেটওয়ার্ক মনে করি, সেই 6000 কিলোমিটার নৌপথের নৌ চলাচল পর্যবেক্ষণ করা, নিয়ন্ত্রণ করার মতো মাত্র 8 জন। সেই 8 জনকে দোষ দিয়ে লাভ নেই। এটা হচ্ছে সক্ষমতাটা অর্জন করার মতো এখন পর্যন্ত কোনো কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আপনি নিশ্চয়ই আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন যে এই গজারিয়ার দিকটা এবং মানে আমাদের নদী পথ এলাকা অনেক জায়গায় এরকম আছে, বাল্কগেট গুলো একটা খুব নিয়ম শৃঙ্খলার মতো করে চলে তা না। রাইট। আপনার যে সমস্ত বাল্কহেড এবং অন্যান্য যে আমরা যদি যেগুলিকে স্বাভাবিকভাবে ট্রলার হিসেবে করি, সেগুলি বিভিন্ন কাজে নিয়োজিত আছে এবং আপনার কিছু আছে আপনার শতকরা 40-50 ভাগের মতো আছে আপনার পরিবহন কাজে এবং শতকরা 50 ভাগ আছে যাত্রী পরিবহন কাজে। এবং পরিবহনের মধ্যে তারা বালু মানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলিও করে এবং আপনার ফুড গ্রেনসও করে। এখন এদের কিন্তু আপনার আইনগত কাঠামোর মধ্যে আনা হয় নাই। কিছু কিছু স্যান্ড ক্যারিয়ার অথবা এরা এখন আইনগত কাঠামোর মধ্যে এসেছে এবং তাদেরকে ডিপার্টমেন্ট অফ শিপিং মোটর বোট হিসেবে একটা কিন্তু রেজিস্ট্রেশন এবং সার্ভে সার্টিফিকেট প্রদান করছে। কিন্তু যেগুলি মানে সার্ভে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে সেখানেও কিন্তু ন্যূনতম কোনো নৌ নিরাপত্তার যে সমস্ত সরঞ্জামাদি থাকার কথা সেগুলি কিন্তু নেই। নৌপথের যে যাত্রী তাদের এই নৌপথ বাড়ানোর তো প্রয়োজন এই কারণে যে তাহলে আমাদের যাত্রী সেবা বিস্তৃত হয় এবং এই যে পণ্য পরিবহনের খরচ কম পড়ে এবং এই যে সড়ক পথের উপর যে চাপ সেই চাপটা কমে আসে। এখন আমাদের দেশে মানে আপনি যদি দেখেন তো 24,000 কিলোমিটার নৌপথ আছে। এই 24,000 কিলোমিটার নৌপথের মধ্যে 6,000 কিলোমিটার নৌপথ বিআইডব্লিউটিএ ক্লাসিফাইড হিসেবে ঘোষণা করেছে 1989 সনে। 4টা শ্রেণীতে বিভক্ত করেছে অ্যাকর্ডিং টু দ্য ডেপথ of the least available depth of that river network. আপনি দেখবেন উত্তরাঞ্চলে তো আপনার একমাত্র মেইন যে চ্যানেল আছে আপনার ব্রহ্মপুত্র থেকে নিচে নেমে আসে ওদিকে আপনার পর্যন্ত আপনার বাঘাবাড়ি পর্যন্ত, এইটা হলো আপনার ক্লাসিফাইড রুট নেটওয়ার্কে পড়ছে। কিন্তু আপনি জানেন যে বগুড়া থেকে শুরু করে আপনি বৃহত্তর বগুড়া, পাবনা এবং বৃহত্তর রংপুর এই এলাকায় কিন্তু যোগাযোগ ব্যবস্থা এখনো আপনার বিভিন্ন ধরনের প্রাকৃতিক মধ্যেও কিন্তু সীমাবদ্ধতা আছে। সেরকম আপনার হাওর এলাকার মধ্যেও কিন্তু সেরকম আছে। সুতরাং এই এলাকা সকল মৌসুমে এটা থাকে, এইগুলিকে নিয়ন্ত্রণ করা সকল মৌসুমে থাকে না, কেবলমাত্র আপনার বর্ষা মৌসুমে আপনার 5 মাসের মতো সেখানে নৌ পরিবহন ব্যবস্থা ভাদ্র আশ্বিন থাকে এবং আপনার হাওর এলাকায় আরো বেশি সময় প্রায় 6-7 মাসের মতো এখানে থাকে।
তো সেই বিষয়টা কিন্তু দেখেন না। এখন ঘটনা হচ্ছে ৬,০০০ কিলোমিটার নৌপথ বিআইডব্লিউটিএ বলেছে 1989 সালে, কিন্তু আজকে সেই পরিমাণটা কত এসে দাঁড়িয়েছে সেটা কিন্তু বিআইডব্লিউটিএ কোনো হাইড্রোগ্রাফি জরিপ করা হয়নি, এবং সেটা কিন্তু যারা নৌপথে ব্যবহার করছে, নৌযান পরিচালনা করছে, নৌযানের মালিকানা উপভোগ করছে, তাদের কাছ থেকে যদি জানা যায় তাহলে দেখা যাবে অ্যাকচুয়ালি এখন ৪,৫০০ কিলোমিটারের বেশি, মানে তাও আবার আপনার কেবলমাত্র বর্ষা মৌসুমে ৪,৫০০ কিলোমিটার বেশি কিন্তু নৌপথ নাব্য নেই। এবং আপনি যদি আরো ১,৫০০ নৌপথ হারিয়ে গিয়েছে। হ্যাঁ, যদি শুকনো মৌসুমে আসেছেন তাহলে শুকনো মৌসুমে দেখা যাবে ২,৫০০ থেকে ২,৫০০ এরকম আপনার মানে আপনার নৌপথ কিন্তু নাব্য আছে। এখন সরকার যদি চায় তো সরকারকে তো অবশ্যই এই টোটাল সুবিধাটাকে আপনার অর্জন করার মতো আদায় করার জন্য, এবং এটা যাতে আপনার আমাদের দেশের অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব আরো বেশিভাবে ফেলতে পারে সেটা দেখা দরকার। সুতরাং সেখানে ২৪,০০০ কিলোমিটারের নৌপথেই যাতে আমরা পরিবহন সুবিধা নিতে পারি যত বেশি, আমি ২৪,০০০ কিলোমিটার বলছি না, কিন্তু আমরা ৬,০০০ কি ধরে রাখেন না, ৬,০০০ ধরে রাখি এবং অন্যান্য গ্রামীণ নৌপথ ধরে রাখি। যদি মৌসুমী যে বাড়তি নৌপথটা যোগ হয়, যদি বিআইডব্লিউটি এর সক্ষমতার বাইরে হয় তাহলে আমরা স্থানীয় সরকার সংস্থাগুলিকে এনগেজ করতে পারি, তাদের সক্ষমতা বৃদ্ধি করতে পারি, এবং নিজ নিজ এলাকার নৌপথগুলিকে নাব্য রাখার জন্য সরকারি উদ্যোগ বৃদ্ধির জন্য আমরা ব্যবস্থা করতে পারি। এই যে নাব্য শব্দটা নিয়ে যদি বলি যে নাব্য, এখানে ড্রেজিং এর ব্যাপার আছে, সেইটা আসলে কতটা আসলে হচ্ছে? ড্রেজিং তো এখন আপনার প্রচুর পরিমাণ আপনার সরকারি যে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি আছে তাতে ড্রেজিংকে অত্যন্ত ফোকাস করা হয়েছে, এবং ড্রেজিং এর জন্য এইরকম অর্থ ব্যয় করা হচ্ছে যে অর্থ সম্পূর্ণভাবে সদ্ব্যবহার করা সম্ভব হচ্ছে না, একেবারে এটা বাস্তবতা। কিন্তু ঘটনা হচ্ছে সেই ব্যবহার করার সক্ষমতা তো নাই। সরকারি প্রতিষ্ঠান তো আপনার সরকার সাম্প্রতিককালে আপনার নৌ পরিবহন অথবা নদীর উপরে যে দৃষ্টি দিয়েছে সেই দৃষ্টিটা তো আপনার অতীতে দেওয়া হয় না, এটা একটা ধারাবাহিকতা নেই, তো অভ্যাসের মধ্যে ছিল না, ইয়ের মধ্যে ছিল না। আপনার উন্নয়ন বরাদ্দের শতকরা ১ ভাগ, উন্নয়ন বরাদ্দ মানে আপনি পরিবহন খাতে যে উন্নয়ন বরাদ্দ, সেই পরিবহন খাতের উন্নয়ন বরাদ্দের মধ্যে শতকরা ১ ভাগ ব্যবহার করা হতো অভ্যন্তরীণ নৌ পরিবহনের জন্য। তো আপনি বুঝতেই পারেন যে সেইটা অর্থাৎ ওই অবস্থার মধ্যে চলে এসছে। এখন হঠাৎ করে বিশাল বিশাল অঙ্কের প্রজেক্ট, এই প্রজেক্টগুলি যে ইমপ্লিমেন্ট করবে যে সরকারি সংস্থা, সেই সরকারি সংস্থার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য তো আপনাকে প্রকল্প নিতে হবে। সে ধরনের কোন প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির কিন্তু প্রকল্প নেওয়া হয়নি, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে আর কি, যদি ড্রেজিং খাতে অর্থ বরাদ্দের ব্যাপারটা বলি তাহলে আপনি বিআইডব্লিউটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে কিভাবে ড্রেজিং করতে হবে, ড্রেজিং এর কর্মপরিকল্পনা কি হবে, এবং ড্রেজিং করার জন্য বেসরকারি খাতকে কিভাবে আরো বেশিভাবে বিপুলভাবে অংশগ্রহণের উপায় তৈরি করতে হবে, এইগুলি আজ বিআইডব্লিউটির দায়িত্ব। কিন্তু বিআইডব্লিউটি এখন সেই অর্থের মধ্যে অধিকাংশ অর্থ কিন্তু আপনার ড্রেজার ক্রয়ের জন্য ব্যয় করছে, এবং ড্রেজিং মনিটরিং করা, ড্রেজিং প্ল্যানিং করা, ড্রেজিংকে আপনার বেসরকারি খাতকে এখানে নিয়ে আসা, সেই ধরনের ব্যবস্থা কিন্তু করা হচ্ছে না। এবং বেসরকারি খাত অবশ্য এখন আগের চাইতে অনেক বেশি পরিমাণে অংশগ্রহণ করছে। সরকারি খাত এবং বেসরকারি খাতকে সমশক্তি হতে হবে, এবং সরকারি খাতকে আপনার এই ড্রেজার ক্রয়ের ব্যাপারটাকে বেসরকারি খাতের উপরেই ছেড়ে দিতে হবে। প্রয়োজনে বেসরকারি খাতকে এভাবে সমর্থন দিতে হবে। সরকারি খাতে বিআইডব্লিউটিএ কে ড্রেজিং করতে হবে এমন তো কোনো কথা নেই, বিআইডব্লিউটিএ ড্রেজিং করাবে। সুতরাং বিআইডব্লিউটিএ যদি ড্রেজিং করায় তাহলে বিআইডব্লিউটি ড্রেজিং প্ল্যানিং এর দিকে, মনিটরিং এর দিকে আরো অনেক, বিআইডব্লিউটি যদি ড্রেজার ক্রয়ের জন্য, এখন বিআইডব্লিউটি এর কাছে ২১টা ড্রেজার আছে, আরো ২০টা ড্রেজার আছে, ৪১টা ড্রেজার হলে বিআইডব্লিউটি উইল বি কনভার্টেড ইনটু এ ড্রেজিং কোম্পানি। সুতরাং অন্য কাজগুলি কিন্তু বিআইডব্লিউটি ছেড়ে দিতে হবে। আপনার বিআইডব্লিউটি এর সক্ষমতাটা বিবেচনা করতে হবে। বিআইডব্লিউটি কি ৪১টা ড্রেজার লালন পালন করার মতো সক্ষমতা রাখে কিনা? রাখে না। সুতরাং এই যে সেবার কথা বলছিলাম, সেই সেবাটা অপরিকল্পিত অবস্থায় আছে, যে কারণে আমাদের যাত্রীরা যে সেবাটা প্রত্যাশা করছেন, যে সেবা কিনতে চান, ওই যে আপনি যে শ্রেণীর কথা বললেন, একজন বেশি দাম দিয়ে কিনতে চান বা অল্প দাম দিয়ে কিনতে চান, কোনো দামেই আসলে সেবা, কাঙ্ক্ষিত সেবা কেনা যাচ্ছে না। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই নিরাপদে থাকুন।